স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। তাহলে আমরা শুরু করি। যেহেতু কালকেই ক্লাস করাইছি তাই আজকে আর রিক্যাপে না যাই, কারণ আমাদের ক্লাসের তো আর বেশি গ্যাপ নাই, রাইট? তো আমরা অ্যাসেসমেন্টের পেজ যেগুলো করা হয়েছে, আমাদের ইনকাম করা হয়েছে, কালকে আমাদের রিবেট হয়ে গেছিল, রাইট? এক্সপেন্ডিচার আমরা যেতে পারিনি নেটওয়ার্ক ইস্যুর কারণে। তো আজকে আমাদের টার্গেট হলো এক্সপেন্ডিচার এবং আইটি 10 এর বি এবং ডাবল বিটা দেখা, অ্যাসেট এবং লাইবিলিটি। এটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা একটু খেয়াল করবেন। এরপরের যে ট্যাক্স পেমেন্ট এবং রিটার্ন ভিউ, এটা জাস্ট অপশন। এখানে আপনাদের নিজেদের কিছুই তেমন কিছু করার নাই। ট্যাক্স পেমেন্টে কিছু অপশন আছে, রিটার্ন ভিউতে আসলে কিছুই করার নাই, জাস্ট ক্লিক করবেন। সো এখানে এক্সপেন্ডিচারটা নিয়ে আমরা বলি। শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে না? আমি কি মিউট? না, আমার মাইক তো অন। হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। হ্যাঁ, ওকে। তো আমরা যেটা বলছিলাম, আহ, যে এক্সপেন্স ফর ফুড অ্যান্ড ক্লোথিং, এখন এক্ষেত্রে আপনার করদাতার তার খাবার দাবার এবং তার চলাফেরার যে খরচটা, এই খরচটা এখানে বুক করবেন। তবে এক্ষেত্রে যে একবারে মানে কাটায় কাটায় মিলতে হবে ব্যাপারটা তা নয়। তার আয়ের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে এখানে তার ইনফরমেশনটা দিতে হবে। আমরা যেটা বলতেছিলাম যে বেশিরভাগ আইনজীবীরাই এই জায়গাটায় ভুল করে। গতকালকে দেখাইছিলাম যে অনেকে মুখস্থ এখানে 3.5 লাখ টাকা অ্যামাউন্ট অথবা 4 লাখ টাকা অ্যামাউন্ট বসাই দেয়, অন্য কোনো ঘরে কোনো ডাটা দেয় না। বুঝতে পেরেছেন? এর কারণে কি হয়, আপনারা যখন প্র্যাকটিসে নামবেন দেখবেন অনেকেই বলবে যে ভাই আমার আপনার ওই যে ক্যাশ ইন হ্যান্ড দেখাচ্ছে 1 কোটি টাকা, আসলে আমার কাছে তো 1 লাখ টাকাও ক্যাশ ইন হ্যান্ড নাই। বুঝতে পেরেছেন? তার মানে হলো কি, আপনার একটা লোক যার মনে করেন 2 লাখ টাকা বেতন, তার মাসে কত টাকা ইনকাম, মানে বছরে 24 লাখ টাকা, রাইট? বোনাস টোনাস বাদ দিয়ে ধরলাম কত, 24 লাখ টাকা ইনকাম। এখন যে ব্যক্তির 2 লাখ টাকা ইনকাম, ইন জেনারেলি দেখবেন তার 1-1.5 লাখ টাকা অবশ্যই কি আছে, খরচ আছে, তাই না? তো যদি কারো যদি 1-1.5 লক্ষ টাকা করে খরচ হয়, যে ব্যক্তির 2 লাখ টাকা ইনকাম, তার মানে কিন্তু তার 18 লাখ টাকাই কি, এক্সপেন্ডিচার। আপনারা আমার কথাটা বুঝতে পারছেন? কিন্তু এইখানে যদি আপনি এই 18 লাখ টাকা এক্সপেন্ডিচার বুক করার জায়গায় যদি আপনি মুখস্থ 4 লাখ টাকা এক্সপেন্ডিচার বুক করেন, তাহলে এক বছরে তার ক্যাশ ইন হ্যান্ড বাড়লো কত টাকা, 14 লাখ টাকা, রাইট? তো এইরকম করে যদি সে 3-4 বছর কাজ করে একটা করদাতার, তাহলে দেখা যায় কি তার এরকম ফলস ক্যাশ ইন হ্যান্ড অনেক টাকা জমে যায়, যে কারণে তখন এই ফাইলগুলো অডিটে পড়ে যে আসলে এত টাকা। আপনারা ওই যে ফেসবুকে মাঝে মধ্যে দেখবেন যে ইয়া হয়, আর কি ওরে কি বলে, উম, যে এই কথাগুলো আর কি অনেক স্প্রেড আপ হয়, মানে অনেক ছড়িয়ে পড়ে, যে মানুষের ট্যাক্স ফাইলে যত টাকার স্বর্ণ, যত ভরি স্বর্ণ আছে, হ্যাঁ, সারা ওয়ার্ল্ডেও হয়তোবা ওই স্বর্ণ নাই। আবার যত টাকা ক্যাশ ইন হ্যান্ড আছে, আহ, আপনার ফুল বাংলাদেশ ব্যাংকেও হয়তোবা রিজার্ভ খুঁজলেও এত টাকা পাওয়া যাবে না, তাই না? তো এইটার রিজন কি, রিজন হলো এইটা, যে আসলে ওই ব্যক্তির খরচ হইতে 18 লাখ টাকা, কিন্তু আপনি মুখস্থ বসাই দিয়েছেন আপনার খরচ মানে টাইম সেভের জন্য 4 লাখ টাকা। তাহলে কি হইলো, এই 14 লাখ টাকা তো আপনার অ্যাসেট এন্ড লাইবিলিটিতে গিয়ে তার হিসাব মিলবে না। তখন আপনি ওইটা ব্যালেন্সটা মিলানোর জন্য কি করবেন, ক্যাশ ইন হ্যান্ডে অ্যামাউন্টটা রেখে দেন, যেটা একটা ফলস স্টেটমেন্ট, যেটা আপনার সঠিক রিটার্ন নয়। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা? তো এই কারণে এক্সপেন্সটাও একটা গুরুত্বপূর্ণ। আপনার অবশ্যই যখন আপনি করদাতার কাজ করবেন, তার এক্সপেন্ডিচার সম্পর্কে একটা আইডিয়া নিবেন, যে ভাই আপনার এই ইনকামে আপনার কিরকম খরচ হয়, আমাকে একটা আইডিয়া দিতে হবে। হ্যাঁ, কারণ কি আপনার এই এক্সপেন্ডিচারটাও তো আমাকে বুক করতে হবে, কিন্তু একবারে কাটায় কাটায় যে মিলতে হবে ব্যাপারটা তা নয়। তো অ্যাকোমোডেশন এক্সপেন্স আমরা কি বসাবো, অ্যাকোমোডেশন এক্সপেন্সে বসাবো
এই করদাতা কত টাকা ঘর ভাড়া দেয়, রাইট? তার যদি হাউস রেন্ট 20,000 টাকা হয় তাহলে 12 মাসে 2,40,000 টাকা আমরা বসাবো। বুঝাইতে পারছি ব্যাপারটা? আর যদি আপনার করদাতা যেমন কারো ওয়াইফও হতে পারে না, যিনি হয়তো বা দেন না, তার শুধু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে, তার মানে তার 2টা ডিপিএস আছে বা 2টা সঞ্চয়পত্র আছে, কিন্তু তার হাজবেন্ডই কি করে, তার ঘর ভাড়া সব তার হাজবেন্ড বহন করে। সেক্ষেত্রে আপনার এই করদাতার রিটার্নে কি আর অ্যাকোমোডেশন এক্সপেন্স বসবে? বসবে না। আপনি কমেন্টে লিখে দিবেন যে লিভিং উইথ ফ্যামিলি, এরকম লিভিং উইথ ফ্যামিলি, দেখেছেন? হ্যাঁ, আর যদি তার এরকম থাকে ঘর ভাড়া যদি সে দেয়, তাহলে আপনি তার সেই ঘর ভাড়াটা এখানে বসায় দিবেন যে 2,40,000 টাকা তার ঘর ভাড়া যায়। বুঝতে পেরেছেন? তখন আর এই কমেন্টটা বসবে না। আপনারা কি ক্লিয়ার আমার কথা? এরপরে হলো অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন। এইটা আপনারা যখন ক্লিক করবেন, এই দেখেন ক্লিক করতেছি, ওপেন হচ্ছে, ক্লিক করলে আবার ক্লোজ হয়ে যাচ্ছে, রাইট? তো এভাবে ক্লিক করবেন, ক্লিক করলে 2টা অপশন আসবে। তো আপনার করদাতার যদি এরকম থাকে যে তার ড্রাইভার আছে, হ্যাঁ, গাড়ি থাকলে ড্রাইভার থাকবে, তাই না? ড্রাইভারের বেতন এবং ফুয়েল মেনটেনেন্সের জন্য যে খরচ সেটা এখানে বসাবেন। আপনার করদাতার যদি গাড়ি না থাকে তাহলে আদার ট্রান্সপোর্টেশনে যদি মাসে 5,000 টাকা করে ভাড়া যায়, তাহলে 5 × 60,000 টাকা। এই ট্রান্সপোর্টেশনটা কি? মানে তার আসা যাওয়া, অফিসে আসা যাওয়ার বাবদ খরচ আছে না, হ্যাঁ? যাতায়াত, মেহমানদের বাড়িতে আসা যাওয়া, এই তার ট্রান্সপোর্টেশন বাবদ যত টাকা খরচ হয় সেই টাকাটা এখানে, মনে করেন একজন ব্যক্তি 5,000 টাকা করে ট্রান্সপোর্টেশনে যায়, তাহলে এখানে দিবেন 60,000 টাকা। হ্যাঁ, এরপরে হাউস হোল্ডের যে আদার যে খরচগুলা, ইলেকট্রিসিটি এখানে বসাবেন। মাসে যদি 3,000 টাকা করে সে ইলেকট্রিসিটি বিল দেয়, তাহলে 12 মাসে 3 × 36,000 টাকা। এখন এখানে কিন্তু আপনার এভাবে করতে হবে না যে জানুয়ারি মাসে তার ইলেকট্রিসিটি বিল আসছিল 3,130 টাকা, ফেব্রুয়ারি মাসের 2,829 টাকা। আপনাকে এভাবে করে 12 মাস করতে হবে না। আমি বুঝাইতে পারছি জিনিসটা? ঠিক। আপনি কি করবেন, একটা সামঞ্জস্য রেখে, বুঝতে পেরেছেন? তার ঠিক। আয়ের সাথে খরচের সামঞ্জস্য রেখে এইটা বুক করবেন। এটা তাহলে সাফ কি হবে? ধারণা, জি জি, বললাম একটা সাফ ধারণা নিয়ে সাফ করে করতে রাইট হবে। রাইট, একটা হালকা ধারণা নিতে হবে। মানে আইনজীবী, মানে ডাক্তার, অডিটর, এদের কাছে কি আপনার, মানে যত এক্সপ্রেস করবেন, যত ব্যাখ্যা দিবেন, অত আপনার ফাইলটা ভালো হবে। হ্যাঁ, অনেকে হুম, আছে হুম, এক্সপ্রেস করতে চায় না, তার কিন্তু তখন আসলে আইনজীবীর দোষ থাকে না, কারণ আপনি ঠিক। এক্সপ্রেসই করতেছেন না। তো আইনজীবীর পক্ষে তো আর সম্ভব না আপনার এটা বের সমাজ। করা, তাই না? ঠিক। তো গ্যাস, ওয়াটার এইগুলা আপনি দিলেন, যদি মাসে 2,000 টাকা করে যায় তাহলে 24,000 টাকা, রাইট? এইভাবে করে ফোন, ইন্টারনেট, টিভি, মানে যদি তার ডিশ বিল, ইন্টারনেট বিল, এইগুলা রেগুলার এক্সপেন্ডিচার, রাইট? এগুলো ঠিক। প্রত্যেকটা মানুষেরই এখন দরকার। 2,000 করে গেলে 24,000 টাকা। এইভাবে হ্যাঁ, আপনারা প্রত্যেকটা ঘর, হোম সাপোর্ট স্টাফ, মানে কাজের খালা যদি বুঝতেছে। থাকে বাসায়, রাইট, যদি 5,000 টাকা করে দেয় তাহলে 5 × 60,000 টাকা, রাইট? তো এইভাবে আমার করে কাজ আমরা আছে। এইখানে আল্লাহ হাফেজ। এইখানে আমরা বুক করব। আমরা কেউ বাহিরে কথা বলে একটু মিউট করে নিই, কেউ কারো শব্দ পাচ্ছি আমি। এডুকেশন এক্সপেন্স, আপনার যদি করদাতার বাচ্চার এডুকেশন এক্সপেন্স থাকে, চাইল্ডের অথবা তার নিজের, তাহলে সে এখানে এডুকেশন এক্সপেন্স দিবে। নিজের হলে সে এখানে কমেন্ট দিবে। আর যদি তার বাচ্চা বা বেবি বা ছোট ভাই বোনদের এডুকেশন এক্সপেন্স সে বিয়ার করে, তাহলে এখানে লিখে দিবে। এরপরে ফেস্টিভ্যাল, আপনার ফেস্টিভ্যাল পার্টি ইভেন্টস হয় না, রোজার ঈদ, কোরবানির ঈদে একটা বড় ধরনের কি হয়, খরচ হয়। এর বাইরেও এই ঘর ভাড়া, খাওয়া দাওয়ার বাইরেও কি মানুষের একটা খরচ হয় না? আমাদের বাংলাদেশে 2টা মূলত ফেস্টিভ্যাল থাকে, একটা ঈদুল জি, আজহা, জি। একটা ঈদুল ফিতর। তো এখানেও দেখা যায় একটা ভালো অঙ্কের 50,000, 1,00,000 টাকা মানুষের খরচ হয়ে যায়। সেই টাকাটা আপনি এখানে বসাবেন। বুঝতে পেরেছেন? এরপরে ঠিক। এখানে হলো ট্যাক্স চার্জেস, ইটিসি, রাইট? এইখানে আপনি যখন ক্লিক করবেন, ওপেন হয়ে গেল। এখানে আপনার ওই যে স্যালারি সার্টিফিকেট যেটা নিয়েছেন, যেখানে বলা আছে যে তাকে 12 মাসে 12 লক্ষ টাকা বেতন দেওয়া হয়েছে এবং এর এগেনস্টে তার কাছ থেকে 50,000 টাকা বা 20,000 টাকা বা 30,000 টাকা এই চালানে তার কাছ থেকে ট্যাক্স কাটা হয়েছে। বুঝতে পেরেছেন? তার মানে এই রকম সব ট্যাক্স গুলা, সেই স্যালারি ট্যাক্সে সার্টিফিকেটে যে অ্যামাউন্টটা আছে, তারপর তো যদি তার গাড়ি থাকে 25,000 টাকা কার ট্যাক্স দেওয়া থাকে সেই ট্যাক্সটা,
হ্যাঁ, তার ব্যাংক ইন্টারেস্টের ক্ষেত্রে যদি কোনো ট্যাক্স দেওয়া থাকে, মোট কথা হলো তার ডিউরিং দ্য ইয়ারে অলরেডি যত টাকা তার ট্যাক্স এক্সপেন্স হয়েছে সেই অ্যামাউন্টটা সে এখানে বসাবে যোগ করে। হ্যাঁ, এরপর এখানে সে একটু ব্রেকডাউন দিয়ে দিবে যে স্যালারি ট্যাক্স এই যে 30,000 দিছি, এর ভিতরে স্যালারি ট্যাক্স হলো স্যালারি ট্যাক্স কাটছে 5,000 টাকা। হ্যাঁ, আর হলো 25,000 টাকা কার ট্যাক্স, রাইট, 25,000 জি। টাকা কার এআইটি। তার এআইটি, ওকে, এভাবে করে সে কি করবে, আপনার এটা ফিল আপ করবে। এরপর ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, এইখানে অনেকে ভুল করে। মনে করেন আপনি 10 লাখ টাকা লোন নিয়েছেন, রাইট? সো 10 লাখ টাকার ভিতরে আপনি এই বছরে অলরেডি মনে করেন 3 লক্ষ টাকা পেমেন্ট করছেন। বুঝছেন ব্যাপারটা? কত জি। টাকা পেমেন্ট করছেন? 3 লক্ষ টাকা। এখন আপনারা এই লোনটা যে পরিশোধ করেন, এই 3 লক্ষ টাকাই কিন্তু ইন্টারেস্ট না ভাই। এই 3 লক্ষ না, টাকার প্রিন্সিপাল অ্যামাউন্ট কিছু আছে। কিছু টাকা আছে প্রিন্সিপাল, কিছু টাকা আছে ইন্টারেস্ট। এই 3 লক্ষ টাকার দেখা যায় 2 লক্ষ টাকা আপনার প্রিন্সিপাল, 1 লক্ষ টাকা ইন্টারেস্ট আপনি পরিশোধ করছেন। যদিও আপনি পরিশোধ করছেন 3 লাখ, কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট করেছেন 1 লাখ। তো এইখানে আপনার যদি সার্টিফিকেটে বলা থাকে তো ভালো, নাইলে আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে যে কত টাকা সেই ইন্টারেস্ট পরিশোধ করছে ডিউরিং দ্য ইয়ার। এইখানে বসাবেন শুধু ইন্টারেস্ট অ্যামাউন্ট। আমি বুঝাইতে পারছি? বাকি যে জি তার 2 লাখ টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট কমছে, ওটা ব্যালেন্স শিট থেকে। ব্যালেন্স শিট বলতে আমি অ্যাসেট লায়াবিলিটির ঘরটাকে বুঝাচ্ছি। আমি বুঝাইতে পারছি? জি জি। ওকে, তাহলে এবারে আপনি সেভ ড্রাফট করে আপনি চলে যাবেন। তাহলে এক্সপেন্ডিচার পার্ট আমার শেষ। এবার বলেন এক্সপেন্ডিচারে কারো কোনো কোশ্চেন? এক্সপেন্ডিচার আমাদের শেষ। এনি অন, কারো কোনো কোশ্চেন আছে এক্সপেন্ডিচার নিয়ে? না থাকলে আমরা বলবো নাই, থাকলে বলবো হ্যাঁ, চুপচাপ না থাকি। আছে কারো কোশ্চেন? না, কোশ্চেন নাই। জামি ভাই হ্যান্ড রেজ করেছেন, বলেন। স্যার এই অ্যাকোমোডেশন এক্সপেন্সের মধ্যে 2,40,000 লিখছেন যে পাশে কমেন্টে কি এটা হাউস রেন্ট যদি হয় হাউস রেন্ট বা অন্য কোনো এই এক্সপেন্স হলে ওই এক্সপেন্সটা এই কি কমেন্টে লিখতে হবে? এখন না, অ্যাকোমোডেশন তো হবে। অ্যাকোমোডেশন মানেই হলো আসলে হাউস রেন্ট। বুঝতে পেরেছেন? হাউস রেন্টের আরেকটা ওয়ার্ডই হলো আচ্ছা আচ্ছা। অ্যাকোমোডেশন। হ্যাঁ, আপনি কমেন্ট লিখবেন ও তখনই আচ্ছা যদি এটাই অ্যাবনর্মাল কিছু থাকে। অ্যাবনর্মাল কিরকম? আপনার হাউস রেন্ট হলো মনে করেন এখন বেশিরভাগই দেখা যায় হাজবেন্ড ওয়াইফ চাকরি করে, রাইট? তো সেই জি ক্ষেত্রে দেখা যায় কি জি অনেকের স্যার। ক্ষেত্রে মানে অনেক ভালো ফ্যামিলি, মনে করেন 50,000 টাকা, তারা অনেক ভালো ফ্ল্যাটে থাকে। 50,000 টাকা তো দেখা যায় হাজবেন্ড দেয় 30,000 টাকা, আর বাকি 20,000 টাকা দেয় ওয়াইফ। বুঝতে পেরেছেন? তো সেই জি ক্ষেত্রে আপনি এখানে জি স্যার। 3,60,000 টাকা লিখবেন, এবং এখানে লিখবেন যে 60% শেয়ার্ড বাই বা বাকি 40% শেয়ার্ড বাই ওয়াইফ। বুঝতে পেরেছেন? এইভাবে একটা কমেন্ট লিখে দেবেন। আবার যদি এমন থাকে যে আপনার যে করদাতা সে আসলে মহিলা, সে আসলে ঘর ভাড়া কিছুই দেয় না, তার হাজবেন্ড দেয়, কিন্তু তার টিন আছে, তার তো ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে, তাই না? তাহলে তার এইখানে তার যে খরচটা, এই খরচটা তো জিরো হবে। তো যেহেতু তার ঘর ভাড়া নাই, সেক্ষেত্রে আপনি কমেন্টে লিখে দেবেন যে লিভিং উইথ ফ্যামিলি, ফ্যামিলির সাথে থাকে, তাই আর তার ঘর ভাড়া দিতে হয় না। বুঝতে পেরেছেন? বা জি। অ্যাকোমোডেশন পেইড বাই হাজবেন্ড। জি স্যার। বুঝতে পেরেছেন? এরকম আপনার মতো করে আপনি একটা কমেন্ট দিয়ে দিবেন। ঠিক আছে? আর অ্যাজ ইউজুয়াল প্রসেসে আপনার কোনো কমেন্ট দিতে হবে না। ওকে, জি স্যার। তাহলে তো আমরা উপরে যেটা আমরা জি জি বলেন। 3,50,000 এক্সপেন্স ফর ফুড ক্লথিং এন্ড আদার এসেনশিয়াল যেটা আছে সেটা স্যার যে কোনো খরচ না স্যার? জি, মানে তার খাওয়া দাওয়া, মানে চাল ডাল তেল জামা কাপড় এইগুলা কেনে না, সারা বছরে মানুষের তো কিছু কেনাকাটা জি স্যার। করতে হয়, তাই না? তার যে ফুডিং কস্ট, জি 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 জি। অ্যাকোমোডেশন কস্ট হইলো তার থাকার কস্ট, আর ফুডিং কস্ট হলো তার খাওয়ার কস্ট। বুঝতে পেরেছেন? ক্লোথিং কস্ট হলো তার জামা বুঝতে কাপড়ের পারছি স্যার। কস্ট। তো নেক্সট আমরা ওকে স্যার, থ্যাংক অ্যাসেট ইউ। লায়াবিলিটিতে চলে আসি। এর পরবর্তীতে হলো অ্যাসেট এন্ড লায়াবিলিটি। এইটা হইলো আসল খেলা। হ্যাঁ, এই অ্যাসেট লায়াবিলিটিতে আপনাকে কি করতে হবে? এইখানে দেখেন ডিফারেন্স আছে কত? 37,66,000 টাকা, রাইট? আপনাকে এই ডিফারেন্সটা করতে হবে জিরো। আমি বুঝাইতে পারছি? জি আপনাকে এই ডিফারেন্সটা কি করতে হবে? জিরো করতে হবে। জি। জিরো করতে হবে। জিরো করতে হবে। ওকে, সো এখানে যখন আপনি ইম্পোর্ট এন্ড অটোফিল দিবেন, যদি আপনার করদাতা পুরাতন হয়ে থাকে,
তাহলে আপনি আর ম্যানুয়াল করবেন না, আপনি কি করবেন, ইম্পোর্ট অ্যান্ড অটোফিল। হ্যাঁ, এটা আমি দিচ্ছি না, কারণ দিলে আমার অটোমেটিক আগের ডাটা চলে আসবে। বুঝতে পেরেছেন? বুঝতে তো এই ইম্পোর্ট অ্যান্ড অটোফিল দিলে আপনার কি হবে, প্রিভিয়াস ডাটা সবকিছু চলে আসবে, আপনাকে ফিল আপ করতে হবে না। মানে লাস্ট ইয়ার যে নেট ওয়েলথ, এই যে শূন্য যেটা আছে না, এটা ফিল আপ হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা? জি। তখন আপনার এরপরেও দেখবেন ডিফারেন্স থাকবে, সেই ডিফারেন্সটা কোথায় কোথায় সেটা আপনাকে মিলাতে হবে। তাহলে দেখেন এখানে আপনি ফিল আপ করবেন কি, অ্যাসেট, রাইট? অ্যাসেটে আপনি কি করবেন, এই তার বিজনেস ক্যাপিটাল থাকতে পারে। বিজনেস ক্যাপিটাল কি, যদি সে কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হয়, মনে আছে আমার এমপ্লয়ি কি হইতে পারে, শেয়ার হোল্ডার ডিরেক্টরও হইতে পারে। হতে পারে। তখন আপনি এইটা ফিল আপ করবেন, ফিল আপ করে এইখানে ফিল আপ করলে এখানে নেম অফ দ্য কোম্পানি এবিসি লিমিটেড, এটা সে পারচেজ করে পাইছে নাকি ইনহেরিটেন্স, এটা ফিল আপ করবেন। তার নাম্বার অফ শেয়ার কয়টা, 100টা শেয়ার নাকি 1000 শেয়ার, তার ভ্যালু কত, এইগুলো আপনি বসাবেন। আমি বুঝাইতে পারছি? এরপর হলো বিজনেস ক্যাপিটাল আদার দ্যান ডিরেক্টর। এরপর আপনার বিজনেস ক্যাপিটাল থাকতে পারে কি, যেমন কারো প্রপার্টনারশিপ বিজনেস আছে, রাইট? জি। তাহলে প্রপার্টনারশিপ বিজনেস যার, তাকে তো আর লিমিটেড কোম্পানি না, তারটা কি লিমিটেড কোম্পানি? না। লিমিটেড কোম্পানি না। সেক্ষেত্রে তারটা আমি ফিল আপ করবো কোথায়, তারটা ফিল আপ করবো এখানে। এখানে অবশ্যই লিঙ্কেজ থাকবে কোথার সাথে, ওই যে ইনকামে, যে আমার বিজনেস ইনকাম ছিল না, জি। সেই বিজনেস ইনকামের যে সেই বিজনেস ইনকামে আমি একটা ব্যালেন্স শিট করেছি, সেখানে আমার বিজনেস অ্যাসেট আছে, বিজনেস লায়াবিলিটি আছে, সেই অ্যামাউন্ট গুলো আমার এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এরপর যদি আমার ক্লায়েন্টের পার্টনারশিপ ফান্ড থাকে, তাহলে আমার এইখানে সেই পার্টনারশিপের ক্যাপিটালটা আমার এখানে বসাতে হবে। হ্যাঁ, তারপরে হলো কি, নন এগ্রিকালচারাল প্রপার্টি। নন এগ্রিকালচারাল প্রপার্টি কি, মানে আপনার যে ল্যান্ড আছে না, ল্যান্ড থাকতে পারে, ল্যান্ডের ভিতরে আপনার একটা হলো এগ্রিকালচারাল প্রপার্টি, যেখানে চাষাবাদ করা হয়, মনে করেন আপনার চারা গাছ, ধান গাছ, এইগুলা এখনো কি Right. করা হয়, বীজ বপন করা হয়, রাইট? বা আপনার ওই ল্যান্ডে আপনার মাছ চাষাবাদ করেন, সেটা হলো আপনার এগ্রিকালচারাল প্রপার্টি। আর নন এগ্রিকালচারাল প্রপার্টি কি, যেটা বাড়ির জমি, সহজ কথায় একটা হলো বাড়ির জমি, আর একটা হলো অবাদি জমি, মাঠের মানে বাগান জমি আবাদি বা জমি। মাটির জমি, আবাদি জমি, রাইট? তো নন এগ্রিকালচারাল প্রপার্টি যদি হয়ে থাকে, তাহলে আপনি এইখানে ফিল আপ করবেন। এটা ফিল আপ করার সিস্টেম কি, যে আপনার এটা কি ল্যান্ড নাকি বিল্ডিং নাকি ফ্ল্যাট নাকি ফ্লোর স্পেস কতটুকু, মানে এটা বলছি এই কারণে, যদি কেউ বিল্ডিং কিনে থাকে, রাইট, বা ফ্ল্যাট কিনে থাকে, তাহলে তাকে কি, তাকে একটু ফ্লোর স্পেসও দেয়, দেয় না? তাহলে সেই ফ্লোর স্পেসটা কতটুকু, হ্যাঁ, সেটাও আপনাকে কি করতে হবে, এখানে আপনার ডিক্লেয়ার করতে হবে, দলিল দেখে দেখে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। বুঝতে পেরেছেন? সেই ডিসক্রিপশন এন্ড লোকেশন, টাইপ অফ একুইজিশন, হ্যাঁ, এই দলিল আপনারা দেখেছেন কখনো, সেই দলিলে কি থাকে, মৌজা থাকে। হ্যাঁ, দলিলে আপনাদের মৌজা থাকে। সেই মৌজা দেখি আমি একটা, যদি দেখাইতে পারতাম, দেখাইতে হলে এই মামাকে বলো, বাবা, মামাকে বলো, বাবা ক্লাস করায়। বাবা ক্লাস করায়, সরি ভাই, বাচ্চা চলে আসছিল। ওকে, ওই যে দলিল নাম্বার, রাইট? এখানে আমি আপনাদের নিয়ে আসলাম যাতে একটা আপনাদের হাতে কলমে একটা প্র্যাকটিস হয়ে যায়। সেটা হলো, আপনারা যদি এটা না দেখেন তাহলে ওটা বুঝবেন না যে আসলে এখানে কি ডাটা বসাবেন, রাইট? তো এখানে আপনি বসাবেন, এই যে দেখেন, আপনাকে যখন আপনার করদাতা কি করবে, আপনাকে দলিল দিবে। যদি কেউ ল্যান্ড দেখায়, তাহলে কি আপনি আন্দাজে দলিল দেখাই দিবেন নাকি ভাই? আপনার কিন্তু লাইসেন্স না। বাতিল করে দেবে। হ্যাঁ, আপনি অবশ্যই কি করবেন, যে ভাই আপনি আগে দলিল দেন, দলিল ছাড়া আমি কোনো জমি আপনার নামে দেখাইতে পারবো না। বুঝতে পেরেছেন? তাহলে সেখানে আপনি সেই দলিল নিয়ে কি করবেন, তার এই দলিলটা দেখবেন, দলিলটার মৌজার নাম কি, এই যে দেখছেন মৌজার নাম সাতারকুল, এটা কোন সিটি কর্পোরেশনে, বাড্ডায়, এই ঢাকা, এরপর ভ্যালু কত,
এই দলিল ভ্যালুর বাইরে আর আপনি নিতে পারবেন না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, অনেক সময় হয় কি, দেখা যায় দলিল হয় 34 লাখ টাকা, আসলে এই জমিটা দিতে হইতে তাকে 1 কোটি টাকা। বুঝতে পারছেন? কিন্তু আপনি কি 1 কোটি টাকা দেখাইতে পারবেন? আপনি পারবেন না। আপনাকে দেখাইতে হবে অবশ্যই কি, দলিল ভ্যালু। বুঝতে পেরেছেন? এখন আমাদের সময় অনেক ক্লায়েন্টকে দেখবেন কি একা কেনে না, 10 জনে কেনে বা 20 জনে কেনে এরকম। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে টোটাল যে ভ্যালুটা, এটা যদি 10 জনে কেনে তাহলে 10 দিয়ে ভাগ করবেন। আমি বুঝাইতে পারছি? তার অংশ যা পাই। পার অংশ যা সেটাই। তো এখানে ডিসক্রিপশনে আপনি টোটালটা লিখবেন যে তার জমি আসলে 16% বা 20% ছিল। হ্যাঁ, এই 20% ডিভাইডেড বাই, মনে করেন 20 ডেসিমেল, হ্যাঁ, ডিভাইডেড বাই 10, এভাবে একবারে ডিটেলস, 10 মানে 10 পার্সন বা 10 শেয়ার, এভাবে করে দিবেন। দেওয়ার পরে তার এরিয়া কতটুকু, ল্যান্ড এরিয়া, রাইট, তার হলে আসলে সে পাবে কত, 2 ডেসিমেল। হ্যাঁ, এখন এইটা কি ডেসিমেলে নাকি স্কোয়ার ফিটে নাকি একরে নাকি 2 একর জমি? বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, ডিফাইন করতে হবে। ওকে, তারপরে আপনি এখানে ভ্যালু বসাই দিবেন যে মনে করেন 20 লাখ টাকা ছিল 10 জনের, তাহলে একজনের 2 লক্ষ টাকা। বুঝতে পেরেছেন? এইভাবে করে কি করতে হবে আগের আপনাকে। ঘরটায় হুম, এইটা মানে 2 এইটা লাখের 2, হ্যাঁ। হ্যাঁ, এটা হলো 2 ওকে। লাখের, 2 লাখই হবে। এটা প্রথমবার যখন আপনার হবে তখন এখানে কিছু দিতে হবে না, এটা জিরোই থাকবে। এরপরে যখন আপনি দিবেন, এই এই যে জিরো, 2 লাখ। আর এর পরবর্তী বছরে তখন এটা আবার এই 2 লাখই হয়ে যাবে। মানে হলো গত বছর যেটা 2 লাখ ছিল, এবছরও সেটা 2 লাখই আছে, এরকম। আর এবছর ঠিক যেটা আছে, নতুন পারছে। সেটা এরকম। আর যদি একবার বছরের জি শুরুতেই কেনে জি তাহলে জি এখানেও 2 লাখ, এখানেও 2 লাখ, এইভাবে করে আসবে। হুম? এরপর আবার অনেকে আছে কি করে, অ্যাডভান্স দেয়। বুঝতে পেরেছেন? কি করছে, আপনার এখনো রেজিস্ট্রি হয় নাই কিন্তু তাদের সাথে একটা এগ্রিমেন্ট হয়ে গেছে, সে এই জমি বাবদ কি করছে, অ্যাডভান্স দিছে। ইনস্টলমেন্ট দেয় না ভাই অনেকে, জি জি ইনস্টলমেন্ট দেয়। সেই অ্যাডভান্স দিলে সেই অ্যাডভান্সটা আপনি এখানে দেখাইয়া দিবেন। আমি বুঝাইতে পারছি ভাই? জি জি তারপর হলো এগ্রিকালচারাল প্রপার্টি, যদি আপনার এই জমির ধরনটা যদি এগ্রিকালচারাল হয় তাহলে আপনি এইখানে বসাবেন। এরপরে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এই ফাইন্যান্সিয়াল অ্যাসেট কি কি আছে দেখেন। ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে আপনার শেয়ার আছে, সঞ্চয়পত্র, এটা সম্পর্কে অলরেডি আপনাদের ধারণা আছে। ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট, ডিপিএস। হ্যাঁ, আপনি যদি কাউকে লোন দেন তাহলে সেটাও কি আপনার অ্যাসেট, কারণ কি আপনি আজ না কাল তার কাছ থেকে টাকাটা পাবেন। বুঝতে পেরেছেন? আপনি যদি লোন নেন কারো কাছ থেকে, সেটা আপনার লায়াবিলিটি। আর আপনি যদি কাউকে লোন দেন সেটা আপনার কি, অ্যাসেট। ওই যে আমরা আইনজীবীরা বলি না যে ভাই আপনাকে আইনজীবী হতে হলে অবশ্যই অ্যাকাউন্টিং নলেজ থাকা লাগবে, এই কারণে বলি। বুঝতে পেরেছেন? যে আপনি যদি কাউকে লোন দেন সেটা আপনার অ্যাসেট, আর আপনি যদি কারো কাছ থেকে লোন নেন সেটা আপনার লায়াবিলিটি। ক্লিয়ার ভাই? প্রভিডেন্ট ফান্ডের যে অ্যামাউন্টটা সেটা আপনারা এখানে বসাবেন। এখানে এইভাবে নেম অফ দ্য এমপ্লয়ার পার্টিকুলার্স দিয়ে এখানে বসাবেন। হ্যাঁ, আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট এইখানে দেখেন, এই যে ডিপিএস যদি হয় তাহলে ডিপিএস এর অপশন গুলো চলে আসবে এখানে। ব্যাংক আপনার অটোমেটিক চলে আসবে ড্রপ ডাউনে। হ্যাঁ, আপনি জাস্ট সিলেক্ট করবেন যে তার এবি ব্যাংক নাকি অগ্রণী ব্যাংক নাকি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নাকি ডাচ বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, যে ব্যাংক হোক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তার অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, তার অ্যামাউন্টটা বসাবেন। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সেম, সঞ্চয়পত্রের ক্ষেত্রে সেম, রাইট? এবং এখানে কি থাকবে, আপনি যদি একবার ইনকামে বসান সেক্ষেত্রে আবার কি অপরচুনিটি থাকবে আপনাদের, অপরচুনিটি থাকবে ইম্পোর্ট করে নেওয়া। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটু, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি একটু 2 মিনিট জাস্ট। ভাইয়েরা সবাই কেমন আছেন? কে কোথায় আছেন? কি করছেন? জি ভাইয়া। কেমন আছেন? কোথায় আছেন? কে কি করছেন? মানে কোন জায়গা থেকে বলছেন? আমরা তো ক্লাস করতেছি কিন্তু একে অপরকে চিনি না বা কারোর সাথে কথা হয় নাই। আমি চট্টগ্রাম থাকি। ভাই আপনার কথা শুনে আমি বুঝতে পারছি যে আপনি চিটাগাং এর লোক। আমি- আচ্ছা আচ্ছা।
এ, মনিরুল আলম ভাই বলছেন না? জি ভাই, আমি চিটাগাং এর সাথে পড়াশোনা করছি তো সেজন্য বুঝতে পারি চিটাগাং এর মানুষজনের আচ্ছা কথা, আচ্ছা। মানে ভয়েসটা শুনলে বুঝতে হুম পারি যে হুম উনি হুম। কোন চিটাগাং এর। একটা কথার মধ্যে একটা ইয়া থাকে। আপনি কোথায় থাকেন, বাড়ি কোথায় আপনার? ভাই আমি ঢাকাতে থাকি ভাইয়া। কেবি ডিমন কিন্তু এই কথার জন্য আটকে গেছে। হুম। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সরি, আমার জি একটা স্যার। কল আসছিল, যেটা আমি অ্যাভয়েড করতে পারছিলাম না কোনোভাবেই, তাই কলটা আর কি জয়েন করলাম। ওকে, নাও আই এম নো অ্যাভেলেবল। প্রবলেম স্যার। আমরা কোথায় জানি ছিলাম? আমরা ছিলাম অ্যাসেট লাইবিলিটিতে, রাইট? ওকে। তো অ্যাসেট লাইবিলিটিতে আমরা যে পোর্শন গুলোয় আসলাম, আমরা উপরের সব পোর্শনই তো দেখাইছি, রাইট? আচ্ছা, এই একটা পার্ট নিয়ে কথা বলতে হবে, শেয়ার। এটা নিয়ে আমরা বলেছিলাম যখন আমরা ইনকামে দেখাবো সেখানে, বাট অ্যাসেট লাইবিলিটিতে আমরা বলি নাই। সেটা হলো ওই যে মনে আছে, ওই যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা শেয়ার করেছিলাম যে যদি কোনো ব্রোকারেজ হাউসে থাকে তার বিওআইডি লাগবে, রাইট? রাইট, যদি শেয়ার মার্কেটে যদি কারো ইনভেস্ট থাকে তাহলে সেই ধরনের এটা আমরা এখানে বসাবো, তার বিওআইডি বসাবো। তারপরে হলো উম, তার এটা পারচেস হয়েছে, তারপরে নেম অফ ব্রোকারেজ। আচ্ছা, আপনারা কি এই শেয়ার ডকুমেন্ট দেখেছেন কেউ আজ পর্যন্ত? হুম? আমি না দেখি দেখলে নাই। বলেন। ওকে, স্যার না আচ্ছা দেখলে দেখাইলে আমি ভালো হয় স্যার। এই যে দেখাচ্ছি এটা। ওকে, তাহলে দেখেন, এগুলো হলো কি শেয়ারের ডকুমেন্ট, রাইট? এইখানে দেখবেন এই যে বিওআইডি, দেখেছেন বিওআইডি? জি। তো এইভাবে আপনার কি থাকবে, এরকম এইটা কি একটা ব্রোকারেজ, এই সিটি ব্রোকারেজ, হ্যাঁ, লঙ্কা বাংলা এগুলো কি ব্রোকারেজ। ওকে, এখান থেকে আপনার এই ডাটাগুলো আপনাকে কি করতে হবে, আপনাকে নিতে হবে। হ্যাঁ, এখানে আপনার ওপেনিং ক্যাপিটাল, ওপেনিং ইকুইটি, ক্লোজিং ইকুইটি, কস্ট অফ সিকিউরিটিজ, হ্যাঁ, এইসব ওয়ার্ডের সাথে কি হবেন আপনি পরিচিত হবেন। হ্যাঁ, এবং ওখান থেকে আপনার কি করতে হবে, এই ডাটাগুলো নিয়ে আসতে হবে। আপনারা দেখেছেন তো বিওআইডি কি? বেশিক্ষণ দেখাইলাম না, কারণ ওটা হলো মানে কনফিডেন্সিয়াল ইনফরমেশন, তো ওই যে আহ, এই কারণে আমি একটু কুইক করে গেছি। আবার হলো আপনার ইসের কারণে ওই যে ইউটিউবে দিলে ইউটিউব আবার কি করে, ওই যে কমিউনিটি গাইডলাইন দিয়ে বাদ দিয়ে দেয়। ও যদি ট্রেস করতে পারে যে আমি কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করছি, তাহলেই আপনার ও ইয়া করে দিবে, বাদ দিয়ে দেবে। এই কারণে আপনাদের ওই যে প্রথম ক্লাসটা দিতে পারি না, কারণ হলো ওই যে দিয়েছিলাম বাট ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে, আপনারা অনেকে গ্রুপে বলছিলেন। ওটা হলো ওই যে ইসের কারণে, ওই যে আমি আপনাদের আমার পিন এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকানো শিখাইছিলাম না, ওই কারণে যে ডিরেক্ট করে ফেলেছে যে তুমি পাসওয়ার্ড পিন এভাবে শেয়ার করতে পারবে না। ওকে, তো এইখানে আপনারা ওই এটা দিবেন, এই যে কস্ট ভ্যালু যেটা আমি বললাম, ওই আমি যে পেপারটা দেখাইছি ওখানে আপনার কি থাকবে, একটা
কস্ট ভ্যালু থাকবে, সেই কস্ট ভ্যালুটা আপনারা এখানে বসাবেন, বিও আইডিটা বসাবেন, এখানে ব্রোকারেজ হাউসের নাম বসাবেন, সেটা সিটি ব্রোকারেজ হোক বা সেটা লঙ্কা বাংলা হোক, আর এখানে আপনি সিলেক্ট করে নেবেন যে পারচেস। ওকে, তো এই হলো আপনার এই অ্যাসেট পার্টের ব্যাপার। আর লোনস টু গিভেন টু আদার্স, এটা দেখাবো কি, এখানে জাস্ট ওই ডিটেলটা দিবেন যে কাকে দিয়েছেন, তার অবশ্যই তার টিন নাম্বারও আপনাকে এখানে দিতে হবে। আপনি কাউকে যদি এভাবে টাকা দেন, 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা ধার দেন, তাহলে সেক্ষেত্রে আপনার তার টিন নাম্বারও আপনাকে এখানে ফিল আপ করতে হবে। হ্যাঁ, তারপরে আসেন স্যার মোটর কার। জি স্যার প্লিজ। ধারের ব্যাপারটা, হ্যাঁ, পিন নাম্বার জি দিতে হবে তো। ধার তো কোনো এভিডেন্স ছাড়া ধার হলে সেটা কি করণীয়? আচ্ছা, এভিডেন্স হলো এই যে ইনকাম ট্যাক্স রিটার্ন, এটাও একটা এভিডেন্স, বুঝতে পেরেছেন? তো হুম মনে করেন আপনি ক্যাশ দিয়েছেন, হ্যাঁ, নট হুম ম্যান্ডেটরি হুম যে আপনাকে ব্যাংকিং চ্যানেলে হতে হবে, ব্যাংকিং হুম চ্যানেল রেফার করে যে এটা আপনি যে দিয়েছেন এটা একটা রেফারেন্স, রাইট? আর ক্যাশে যদি দেন তাহলে তো আর সেটা কোনো রেফারেন্স নাই, রাইট? মানি হুম। রিসিপ্ট যেগুলো হয় এটার তো আর কোনো স্ট্রং ইয়া না। তো সেক্ষেত্রে স্ট্রং রেফারেন্স হলো আপনার ই রিটার্ন। এই ই রিটার্ন পোর্টালে যদি থাকে, এটাই আপনার রেফারেন্স হিসেবে কাজ করবে, বুঝতে পেরেছেন? স্যার যাকে আমি দাঁত দিব তার থেকে যদি ঠিক না থাকে? সেক্ষেত্রে আপনি পারবেন না অ্যাজ পার ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী। দেখাইতে পারবো না। ও আচ্ছা। এটা কি কোনো শুভঙ্করের ফাঁকের মতো নাকি স্যার? হ্যাঁ, মানে এগুলো আসলে ব্যাপারগুলো হলো কি, মানে এত কিছু তো আর কেউ মেনটেন করে না। মনে করেন জি জি। আমরা পূর্ব পরিচিত, আপনি 1 লাখ টাকা ধার দিলেন, আমি নিলাম, হুম হ্যাঁ, এটা তো আর হুম এইভাবে অনেকে এগুলা সম্ভব না। দরকার হয়। হ্যাঁ, এগুলা দরকার হয় যদি অনেক লং টার্ম মেয়াদি কিছু হয়, কোনো কাউকে একবারে 5 লাখ 10 লাখ টাকা দিয়েছেন, যেটার কারণে কি করতে পারছেন না, আপনি আপনার অ্যাসেট লাইবিলিটি মিলাইতে পারেন না। জি আমি যেটা বললাম না, এই অ্যাসেট লাইবিলিটি কি করতে হবে, অবশ্যই আপনাকে এই যে 35 লাখ ডিফারেন্স, জিরো। এটা রাখা যাবে না। এখন মনে করেন এই আমার কাছে এই 35 লাখ টাকা আছে, আমি কি করছি, 30 লক্ষ টাকাই একজনকে ধার দিছি, জি হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি আর আমি এটা কোনোভাবে মিলাইতে পারবো? কোনোভাবেই মিলাইতে পারবো না। সেক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে, এটা ফিল আপ করতে হবে। আর এই 50,000 1 লাখ টাকা এগুলো তো আর ওই কেউ কোনো সময় এত কিছু মেনটেন করে না, বুঝতে না। পেরেছেন? এগুলো দিয়ে হয় কি, আরো আপনাকে বাধ্য করে যে আপনার টিন করাইতে হয়, টিন সংখ্যা বাড়ে, হ্যাঁ। তারপরে হলো এইখানে টিন নাম্বার দেওয়া মানে কি, আপনাকে ট্রেস করতে পারলো যে আপনি, হুম আপনার টিন আছে, আপনি রিটার্ন দিচ্ছেন না, বুঝতে পেরেছেন? এইরকম আর কি ব্যাপারগুলো হয়ে থাকে। সো এরপরে আসেন আপনার মোটর কার। মোটর কারে আপনি কি করবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, এখানে টাইপ অফ পার্টিকুলার্স এ মোটরসাইকেল নাকি কার নাকি এনি আদার, হ্যাঁ, মানে মাইক্রোবাস, জিপ, যেটাই হয় আপনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে টাইপ অফ এগুজিয়েশন পারচেজ দিলেন। এরপরে ইঞ্জিন ক্যাপাসিটি, তার গাড়ির কাগজ নিবেন, হ্যাঁ, গাড়ির কাগজ নিয়ে, গাড়ির কাগজে কি থাকে, ইঞ্জিন ক্যাপাসিটি থাকে। আপনারা বাইকে দেখবেন 150 সিসি, রাইট, 125 সিসির বাইক, 1500 সিসির গাড়ি থাকে না, সেটা হলো কি আপনার ইঞ্জিন ক্যাপাসিটি, বুঝতে পেরেছেন? এটা কি সিসি, আপনি সিসি সিলেক্ট করলেন। এরপর এখানে আপনি গাড়ির ভ্যালুটা দিলেন। এরপরে হলো গোল্ড, এইটা নিয়ে অনেক কথাবার্তা হয়, মানে অনেকে বুঝে না, অনেকে বলে আইনজীবী সাহেব আমার একটু 10 ভরি স্বর্ণ দেখাইয়ে দিয়েন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার একটু 20 ভরি স্বর্ণ দেখাইয়ে দিয়েন। আসলে তার কাছে স্বর্ণ নাই 1 ভরিও, বুঝতে পেরেছেন? এখন এইটা ওই যে অনেকে আগে কি করতো, বলতো যে এই একটু ফিটি দেন, আপনার 20 ভরি স্বর্ণ দেখাই দিব না, বুঝছেন? হ্যাঁ, তো এটা থাকলে কি আপনার ওয়েলটা একটু ভারী হইলো, হ্যাঁ, আপনি এটা দেখাইতে পারবেন। এই তো এইভাবে বলে তারা কি করতো, তারা এইভাবে লিখে দিত 20 ভরি স্বর্ণ বৈবাহিক সূত্রে পাইছে, হ্যাঁ। এবার ভ্যালু দিত কি, ভ্যালু আননোন, মানে ভ্যালু অজানা, বুঝতে পেরেছেন? বললাম। এইভাবে করে আর কি করদাতারে একটু খুশি করা, একটু বেশি ফি আদায় করে নেওয়া, বুঝছেন? আসলে এরকম কোনো কিছু আচ্ছা। আপনার আয়কর আইনে এর কোনো ভিত্তি নাই, বুঝতে পেরেছেন? এখানে আপনার যদি 1 ভরি থাকে আপনি 1 ভরি দেখাবেন এবং তার ভ্যালুও দেখাইতে হবে, হ্যাঁ। সেটা যদি আপনি গিফটও পান তাহলেও তার ভ্যালু দেখাইতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি পাইছি তো গিফট, 1 ভরি স্বর্ণ, মনে করেন আপনি গিফট পেয়েছেন, তাহলে 1 ভরি স্বর্ণের দাম কত, ধরলাম 2 লক্ষ টাকা, বুঝতে পেরেছেন? আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন কিন্তু, 1 ভরি জি স্বর্ণের জি। দাম কত, 2 লক্ষ টাকা। হুম,
আজকে টোটাল অ্যাসেট লাইবিলিটি শেষ হবে না মনে হয়, বুঝতে পেরেছেন? আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন, হ্যাঁ, এই পার্টটা, কারণ এটাই আপনাদের কিন্তু লাস্ট পার্ট। হ্যাঁ, এরপরে হলো ট্যাক্স পেমেন্ট আছে, মানে শেখার যত কারিকুলাম শেখার সব কিন্তু এই পার্টেই, এই অ্যাসেট লাইবিলিটিতে। এতক্ষণ যা দেখাইছি এগুলো কিন্তু আপনারা দেখে 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 ফিল আপ করতে পারবেন। আইনজীবীর আসল মারপ্যাচ হলো এই অ্যাসেট লাইবিলিটি পোর্টালে, বুঝতে পেরেছেন? এইখানে যদি একটু এদিক সেদিক হয় তাহলেই ওর ফাইল পড়বে অডিটে, বুঝতে পেরেছেন? তো এইখানে আপনাকে খুব সাবধানে এগুলো ফিল আপ করতে হবে। তাহলে আমি যেটা আলোচনায় কইছিলাম গোল্ডে। তো গোল্ডের ক্ষেত্রে মনে করেন যে আসলেই সে কেনে নাই, সে একটা অনুষ্ঠান হয়েছে, এই অনুষ্ঠানে সে 1 ভরি স্বর্ণের মতো সে উপহার পাইছে, কেউ একটা আংটি দিছে, কেউ একটা চেইন দিছে, কেউ একটা লকেট দিছে, সব মিলে 1 ভরি। তাহলে কত টাকার হইলো? 2 লক্ষ টাকা, রাইট? এখন এইখানে যখন আপনি 2 লক্ষ টাকা দিবেন, ম্যাজিকটা দেখেন, ম্যাজিকটা হলো এখানে আছে কত ভাই? 35,66,000, রাইট? হ্যাঁ। এবার আমি যখন এখানে 2 লক্ষ টাকা দিব, কোথায়? গোল্ডে 2 লক্ষ। এবার দেখেন 35 লক্ষ হয়ে গেল কত? 33 লক্ষ, 33। রাইট? 2 লাখ টাকা আমার ডিফারেন্স কমে গেল না? তার মানে কি আমার এইখানে এটা ইম্প্যাক্ট করতেছে, রাইট? তো আমি যদি এখানে 2 লক্ষ টাকা ভ্যালু দেখাই তাহলে তো আমার এটা মিলবে না। আমার এটা মিলবে না, কারণ আমি তো এটা আসলে আমি কিনি নাই, আমি এটা গিফট পাইছি। তাহলে সেক্ষেত্রে আবার আপনাকে এই টাকাটা যে আপনি সোর্স অফ ফান্ডে আপনি কি করবেন? এই আদার রিসিপ্ট দিবেন। আদার রিসিপ্টে গিয়ে আপনি বলে দিবেন যে এইখানে আপনি কি পাইছেন, এটা গিফট পেয়েছেন, বুঝতে পেরেছেন? যে 2 ভরি স্বর্ণ গিফট পেয়েছেন, এভাবে ডিটেলস ন্যারেশন দিয়ে দেবেন। যার মূল্য কত ছিল? যার মূল্য ছিল 2 লক্ষ টাকা, বুঝতে পেরেছেন? আবার আপনি যদি কাউকে দেন, উল্টোটাও হইতে পারে না যে আপনি দিয়েছেন, আউটফ্লো হইতে পারে না? একটা হলো ইনফ্লো, রাইট? আর একটা হলো কি? আউটফ্লো। আপনার তো আউটফ্লো হইতে পারে যে আপনি কাউকে দিয়েছেন, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি এই গিফট ডোনেশনে দেখাইবেন যে আমি কাউকে গিফট করছি। গিফট দিলে এই গিফট কে? সে আপনার ভাগ্নি নাকি আপনার কাজিন? হ্যাঁ, সেটা আপনি লিখবেন, তার 3 নাম্বারটা আপনি দিবেন, তার এখানে অ্যামাউন্টটা দিবেন। বুঝাইতে পারছি? না, জামিবের কথা, এখানে যদি তার 3 নাম্বার না থাকে তাহলে কি করবো? না থাকে সেক্ষেত্রে আপনি নীল দিবেন, যে নীল, এটা NIL। সমস্যা নাই তো? না, এটা তো গিফটের ক্ষেত্রে। হ্যাঁ, মনে করেন আপনি আপনার ওয়াইফকে টাকা দিতে পারেন না গিফট, হ্যাঁ, 2 লাখ টাকা 5 লাখ টাকা দিতে পারেন না? জি জি। তাহলে সেইটা আপনি, আপনার তো এখানে ব্যালেন্স শিট মিলাইতে হবে, সেটা আপনি কিভাবে দিবেন? সেটা আপনি এখানে দিবেন। এখন আপনার ওয়াইফের তো টিন নাও থাকতে পারে, সে হাউস ওয়াইফ। যদি তার টিন থাকে তাহলে এখানে টিন দিবেন, আর যদি টিন না থাকে তাহলে এখানে টিন দিবেন না। কিন্তু মনে রাখবেন যদি টিন থাকে তাহলে অবশ্যই দিবেন। ক্লিয়ার? এরপরে আমরা কোথায় আছি? ফার্নিচার ফিকচার। তার মানে সে যদি কোনো ফার্নিচার কিনে থাকে, রাইট? তার ঘরে হয়তো বা খাট, ফার্নিচার, মানে আলমারি, ফ্রিজ এইসব থাকতে পারে না? হ্যাঁ, রাইট। এইগুলো যা থাকবে আপনারা এইখানে দিবেন। হ্যাঁ, এইখানে দিবেন, একটা ফার্নিচার দিলেন। এরপরে আপনার যত লাগবে আপনি অ্যাড দিবেন, অ্যাড দিলে চলে আসবে। আমি একটা দেখাই, যেহেতু আমার এখানে ডাটা নাই তাই এখানে ইয়া করছে। এই যে এখানে দিলাম 1, এখানে দিলাম 1। এবার যদি আমি অ্যাড দেই তাহলে আরেকটা অপশন আসবে, বুঝতে পেরেছেন? একটা মনে করেন ফার্নিচার, একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, সেটা আপনি লিখবেন, বা ফ্রিজ, রাইট? এবারে কয়টা ফ্রিজ, এসি, এভাবে করে করে আপনি অ্যাড করবেন, অ্যাড করে আপনি দিয়ে দিবেন। ক্লিয়ার? এরপর আছে ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস। হ্যাঁ, আজকে আর বড় করব না, এই ক্যাশ পর্যন্তই থাকবো। ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস, এখানে কি? এইটা খুব গুরুত্বপূর্ণ, এই যে নোট এন্ড কারেন্সি, এইখানে আপনি কি করবেন? এইখানে আপনি তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অ্যাড করবেন, তার কোন ব্যাংকে কত টাকা আছে, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার। তার যদি 5টা ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে 5টাই এখানে অ্যাড করবেন, বুঝতে পেরেছেন? আপনার এখানে প্লাস পয়েন্ট হলো যদি আপনি ইনকামে যদি তার কোনো ওখানে ইন্টারেস্ট থাকে তাহলে আপনি কি করবেন? ইম্পোর্ট ফ্রম ইনকাম দেবেন, অটোমেটিক ও ওইখান থেকে নিয়ে আসবে। বুঝাইতে পারছি? এই যেগুলাই ইম্পোর্ট অপশনটা আছে
সেটা ইম্পোর্ট দিবেন, আপনার ওই পেজ থেকে এই পেজে নিয়ে আসবে। এটা কিন্তু এপিআই কানেক্টিভিটি না, মানে এক পেজ থেকে আরেক পেজে নিয়ে আসা। বুঝতে পেরেছেন? দেন ক্যাশ ইন হ্যান্ড, এরপরে হলো তার ক্যাশ ইন হ্যান্ডটা বসাবেন। ক্যাশ ইন হ্যান্ডের অ্যামাউন্টটা দিবেন সবার শেষে। এটা হলো টেকনিক। হ্যাঁ, সবকিছু করার পরে দেখবেন মনে করেন আপনার 20,000, 50,000 বা 1 লাখ টাকা ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই আপনি কি করবেন, এখান থেকে Cash in কপি করবেন। এই কপি করে নিয়ে আপনি ক্যাশ ইন হ্যান্ডে বসাই দিবেন। এখন মনে করেন কারো ব্যাংকে আছে 2,000 টাকা, আর ক্যাশ ইন হ্যান্ড আছে এই মনে করেন 33 লাখ টাকা। কত টাকা? সরি, একটা শূন্য কম বেশি হয়ে গেছে। এই যে দেখেন, এবার হয়েছে কি ডিফারেন্সটা 0 হয়েছে, রাইট? তো আপনার কিন্তু এটা কি করতে হবে, অবশ্যই ডিফারেন্স 0 করতে হবে। আমি বুঝাইতে পারছি? তাহলে 0 হবে কখন, যখন আপনারা সবগুলো একবারে পারফেক্টলি বসাবেন, তারপর দেখবেন একটা ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটা আপনি কোথায় নিয়ে আসবেন, এই ক্যাশ ইন হ্যান্ডে নিয়ে আসবেন। আমি বুঝাইতে পারছি? জি। এখন দেখেন কারো ব্যাংকে আছে মনে করেন 10 টাকা, আর ক্যাশ ইন হ্যান্ডে আছে 33 লাখ টাকা। এটা কি আসলে সঠিক? এরকম হতে পারে? এরকম কিন্তু প্র্যাকটিক্যালি হয় না। তাহলে হয় না। এইটার রিজন কি? এইটার রিজন হলো তার ওই লাইফ এক্সপেন্ডিচার সঠিকভাবে বসানো নাই। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা? জি, জি, তাই জি। আপনার এই এক্সপেন্ডিচার পার্টটাও খুবই কি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যাতে আপনার এই অ্যাসেট লাইবিলিটির পার্টটা ঠিক থাকে। হ্যাঁ, একটাকে আইনের ভাষায় কি বলে, আইটি 10 এর বি আর আইটি 10 এর ডাবল বি। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের সেশন। আমাদের এখানে লাইবিলিটি পার্টে আজকে না যাই। লাইবিলিটি এবং আউটফ্লো আমাদের কালকেও রেগুলার ক্লাস আছে। কালকে কি বার? কালকে বুধবার, রাইট? বুধবার, জি, জি। বুধবার। স্যার। এই দুইটা তো আমাদের রিক্যাপ ক্লাস ছিল, যেহেতু আমাদের গ্যাপ ছিল। কালকে আমাদের বরাবরের মতো ক্লাস আছে। কালকে আশা করি আপনাদের এই আউটফ্লো এবং ট্যাক্স পেমেন্টে আমরা চলে যেতে পারবো। তো আমরা যেটা ধারণা ছিল যে 8টা ক্লাস, বাট আমাদের এইটা কয় নাম্বার ক্লাস আজকে? 4 নাম্বার? না, না, আজকে 5 5 নাম্বার। 5, 6, আচ্ছা। কালকে 6, হ্যাঁ 6, 7 আমাদের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমাদের তো প্রায় আচ্ছা। শেষই, রাইট? জি। ওকে, ঠিক আছে। সবাই জয়েন করার জন্য ধন্যবাদ টাইমলি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।